नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। भरतपुर में कांग्रेस खेमे में बड़ी टूट। 9 पंचायत सदस्य और एक उप प्रमुख कांग्रेस पार्टी छोड़ तृणमूल में शामिल। भरतपुर 2 के पूर्व ब्लॉक अध्यक्ष अजहरुद्दीन सीजर और तृणमूल विधायक हुमायूं कबीर ने भरतपुर ग्राम पंचायत नाजन के पंचायत सदस्य और उप प्रमुख के हाथों से पार्टी का झंडा उठाया। वहीं इस दिन की सभा बैठक से जहां एक और भरतपुर के शासक की गुटबाजी सामने आई, वहीं दूसरी ओर सभा के मंच से ही तृणमूल विधायक हुमायूं कबीर शामिल होते नजर आए। फिर विवाद। भरतपुर ब्लॉक नंबर 1 ब्लॉक तृणमूल अध्यक्ष नजरुल इस्लाम ने एक तरफ बिना नाम लिए करजन पर हमला बोला, जो आज की विधानसभा बैठक में भी नजर नहीं आए। वहीं दूसरी तरफ भरतपुर विधानसभा ब्लॉक 2 अध्यक्ष ने भरतपुर थाने को कड़ी चेतावनी दी। सभा मंच से तृणमूल विधायक ने पुलिस पर हमला भी किया। तृणमूल विधायक हुमायूं कबीर ने पिटाई की निंदा की। तृणमूल विधायक हुमायूं कबीर ने शाला क्षेत्र से और फिर भरतपुर बस स्टैंड क्षेत्र तक एक विशाल बाइक जुलूस में भाग लिया। इस दिन उनके साथ भरतपुर 2 के पूर्व ब्लॉक अध्यक्ष और तृणमूल नेता अजहरुद्दीन सीजर समेत भरतपुर विधानसभा तृणमूल कांग्रेस के कई नेता मौजूद थे। तृणमूल विधायक ने पुलिस के दूसरे पक्ष को भी कड़ी चेतावनी दी। तृणमूल विधायक हुमायूं कबीर की ओसी भरतपुर पुलिस स्टेशन और भरतपुर 1 ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष नजरुल इस्लाम के खिलाफ नाराजगीपूर्ण टिप्पणी। উনি যে বক্তব্যটা রেখেছেন আর কি পুলিশের বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে, তা আমাদের পুলিশ মন্ত্রী তো হচ্ছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা তিনি যদি চ্যালেঞ্জ ছোড়েন তাহলে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছোড়া হয়। আর পুলিশ আধিকারিক যারা থাকে আমাদের নেত্রী এমনিতেই বলে দিয়েছেন যে আমাদের নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে। তা পুলিশ সর্বক্ষেত্রে আমরা দেখি নিরপেক্ষভাবেই কাজ করে। তা তিনি যদি গাছে বেঁধে মারতে পারেন তো সেটা তার বিষয়, এবং সেটা যারা আধিকারিক তাকে বলছেন তেনারা দেখে নেবেন। তো আমরা এর নিন্দা করি। এই ধরনের মন্তব্য করার জন্য আমরা এটাকে নিন্দা করছি। কারণ পুলিশটা আমাদের প্রশাসনের একটা, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই তারা মানে আন্ডারেই তারা আছে। নেত্রী যেহেতু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, এবং তাকেই চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে। বিরোধীদের অবশ্যই সেটা আমাদের মনে হচ্ছে যে একটা শান্ত পরিবেশকে একটা অশান্ত করার একটা পরিকল্পনা। আমরা কি দেখছি, ভরতপুর ব্লকের 8টা অঞ্চলে মেরে কেটে 50টা লোক কিন্তু আজকে সবাই নাই। সালার থেকে লোক কিছু নিয়ে এসে একটা অশান্তি পাকাবার চেষ্টা করছে। ভরতপুরের শান্তিপূর্ণ একটা পরিবেশকে একটা অশান্ত পরিবেশ তৈরি করার একটা পরিকল্পনা তিনি করছেন, কিন্তু এখানে তিনি পারবেন না। আপনারা দেখছেন সর্বস্তরের নেতৃত্ব এখানে, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে বুথ বা আমাদের যারা নেতৃত্ব আছে, প্রধান, অঞ্চল সভাপতি, টোটাল কিন্তু আমরা ইউনাইটেড এবং এক জায়গাতেই আছি। তাহলে সাংগঠনিকভাবে আমরা চাইব ভরতপুরের মানুষ শান্তিতে বসবাস করুক, এবং আমরা চাইব ভরতপুরের উন্নয়নটা হোক। কিন্তু তিনি বিধায়ক ফান্ডের টাকা আজ পর্যন্ত কিন্তু ভরতপুরের মানুষ দেখতে পায়নি। সেটা আমার বিগত দিনে আমি অভিযোগ জানিয়েছিলাম, আজও জানাচ্ছি। 10 টাকার কাজ এই 2 বছর না 2.5 বছর অতিক্রান্ত ভরতপুরের মানুষ কিন্তু দেখতে পায়নি। মুখে ফাঁকা আওয়াজ, বড় বড় বলি, কিন্তু কাজের বল কিছু নাই। টাকা কোথায় দেয় তিনিই জানেন, সমস্ত টাকা কোথায় দিচ্ছেন তিনিই জানেন, আমরা কিন্তু জানি না। সেটা এই মন্তব্য আমরা তো প্রথম থেকেই বলছি, এই ধরনের মন্তব্যকে আমরা সমর্থন করি না, এবং এটা রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী যেটাই বলুন, সেটা দল বিবেচনা করবে। দল নিশ্চয়ই এই ফুটেজ প্রশাসন অবশ্যই বিভিন্ন জায়গায় হয়তো পাঠাবে। দল সিদ্ধান্ত নেবে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে কি নেবে না, সেটা আমাদের বলার বিষয় নাই। কেন আমরা অত বড় নেতা নয়, সামান্য ব্লক সভাপতি। আমরা চাই ব্লক সভাপতি হিসাবে ভরতপুরের মানুষ শান্তিতে থাকুক, ভরতপুরের সংগঠনটা আরও মজবুত হোক। 2024-এর নির্বাচনে তিনাকে আমরা ঠিকমতো পাইনি। 2021-এর নির্বাচনে যারা তার বিরোধিতা করেছিল, যে মানুষগুলোকে নিয়ে সে আজকে সভা করছে, সেই মানুষগুলো কিন্তু 2021-এর নির্বাচনে তার হয়ে ভোট করেনি, এবং তিনি যাতে হারেন সর্বতভাবে তার ব্যবস্থা করেছিলেন। কিন্তু আজকে আমরা এখানে যারা বর্তমানে উপস্থিত আছি, আমরাই কিন্তু তার 2021-এর নির্বাচনে বুক চিতিয়ে ভোটটা করেছিলাম।
কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি যে আমাদেরকে তিনি পাত্তা দেন না, কিন্তু যারা ভোট করেনি তারাই কিন্তু তার কাছের মানুষ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যারা যোগদান করলো এদেরকে কি তৃণমূল কংগ্রেস মান্যতা দিচ্ছে না? আজকের এই সভাটাকে আমরা অবৈধ ঘোষণা করেছি এবং এই সভার আমরা মান্যতা দিচ্ছি না, এবং এই সভায় আজকে যারা যোগদান করেছে তাদেরকে আমরা কোনো মান্যতা দলীয়ভাবে আমরা দিচ্ছি না বা আগামী দিন দেবো না। এবং আমরা কয়েকজনকে 2021 নির্বাচনে যারা আমাদের দলের ভোট করেনি, 2024 নির্বাচনে 23-এও করেনি, 2024 নির্বাচনে করেনি, সেই রকম দু একজন নেতৃত্বস্থানীয় যারা মানে কংগ্রেসের হয়ে ভোট করেছে তাদেরকেও আমরা দলীয়ভাবে সাসপেন্ড বা বহিষ্কারের একটা ব্যবস্থা আমরা করছি। আমাকে তারা এমএলএও মানে না, আমি তাদেরকে ব্লক সভাপতিও মানি না। অনেক আগে থেকেই আপনারা জানেন সবাই, খুঁচিয়ে বরণ তোলার কোনো দরকার নেই। এখানকার ব্লক সভাপতিরা যে রাজনীতি করে সেই নোংরা রাজনীতি হুমায়ুন কবির করে না। কাজে 2023 সালের পঞ্চায়েতের নির্বাচনের আগেই বললাম বক্তৃতাতে, এখনও বলছি যে পঞ্চায়েতে যেভাবে তারা টিকিট বন্টন করেছে অযোগ্য ব্যক্তিদের, সেটা নিয়ে আমার সঙ্গে ডিফারেন্স তৈরি হয়েছিল। আজও সেই ডিফারেন্সের কোনো দূরত্ব কমেনি। কাজেই আমাকে তারা যেমন ভরতপুরের বিধায়ক হিসেবে মানে না, তারা এখানে প্রোগ্রাম করে তাদের হায়ার করা লোকদের কাঁদি থেকে ধার করে এনে, রেজিনগর থেকে ধার করে এনে, বহরমপুর থেকে ধার করে এনে তারা প্রোগ্রাম করে। কাজে আমিও তাদের মাইনাস করে প্রোগ্রাম করব, যদি তাদের কিছু করার থাকে করে নেবে। দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব যে 26 এগিয়ে যাবে, 26 আসতে দিন না, বিকল্প কেউ নেই। তৃণমূলের সঙ্গেই লড়াই আছে, থাকবে। সেটা ঘরোয়া হতে পারে, সেটা ওপেন হতে পারে, কিছু ভিতরে হতে পারে, কিন্তু নেত্রীর বিকল্প কেউ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের যোগ্য উত্তরসূরি, সে আগামী দিনে সামনে আসছে। কাজেই তার নেতৃত্বে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে। যেভাবে 2021 সালে কংগ্রেস সিপিএম শূন্য হয়ে গেছে, আর বিজেপি 77-তে এসেছিল, কমতে কমতে এখন 65-তে দাঁড়িয়েছে। আগামী দিনে 6টা বাই ইলেকশন আছে, ওখানেও দেখবেন এসে 65 থেকে নেমে চলে আসবে কোথায়। কাজেই আমরা ওসব নিয়ে ভাবি না, এসব থাকবে। এসবের মধ্যেই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি। একটা সময় ভরতপুর ছিল কংগ্রেসের গড়, সেই ভরতপুরের আজকে 9 জন সদস্যকে যোগদান করালেন, কি মনে হচ্ছে পুরোটা শূন্য হলো? এরা তো সব 2021 সালে আমাদের হয়েই ভোট করেছিল, এরা কেউ কমলেশকে ভোট দেয়নি। এরা হুমায়ুন কবিরকেই ভোট দিয়েছিল, মমতা ব্যানার্জির প্রতীককেই তারা পছন্দ করেছিল। কিন্তু আগেই বললাম 2023 সালের যে পার্সেলিটি করে বা অযোগ্যদের ফিট বলে যে প্রার্থী করা হয়েছিল, তার প্রতিবাদে তারা গিয়ে কংগ্রেসের ব্যানারে ভোটে লড়েছিল, হাত প্রতীকে লড়েছিল, তাই মানুষের আশীর্বাদ পেয়ে তারা জিতেছিল। এর আগেই এদের কয়েকজনা যোগদান করেছিল কাউকে হাত ধরে, আজকে যেটা বাকি ছিল সেটা জয়েন করলো। কাজে এখানে ভরতপুরেও শূন্য হয়ে গেল। এই যে ব্লক সভাপতির সঙ্গে একটা অংশ যোগ দিল, আপনার সঙ্গে বিধায়ক হিসাবে আপনার সঙ্গে একটা অংশ যোগ দিল, এতে কি আগামী দিনে পঞ্চায়েত কিংবা উন্নয়নে বাধা হয়ে দাঁড়াবে না? বাধার কোনো প্রশ্নই নাই। পঞ্চায়েতে নিয়ম হচ্ছে যে মেজরিটি মেম্বার, মেজরিটি বোর্ড, তার যে নেতৃত্ব, প্রধান, উপপ্রধান, 4 জন করে সঞ্চালক, তাদেরকে জিও মেনে চলতে হয়। গভর্নমেন্টের পঞ্চায়েতের রুলস মেনে তাদের সিদ্ধান্ত নিতে হয়। প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হয়। সেই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান অনুযায়ী যা ফান্ড আসে সেই অনুযায়ী সেই এলাকার প্রায়োরিটি দিয়ে উন্নয়ন করতে হয়। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, আর স্বাস্থ্য তো আলাদা, পানীয় জলের ব্যাপারটা পিএইচই আছে, স্বাস্থ্য আলাদা, স্বাস্থ্য দপ্তর আছে, শিক্ষা আলাদা, এডুকেশন আছে। কাজেই পঞ্চায়েতের কাজ হচ্ছে নিজেদের রাস্তাঘাট, আলো, এইসবগুলো যাতে মানুষ পরিষেবা পায় সেটা দেখা, সেটা চলবে। মঞ্চ থেকে দেখলাম পুলিশ আধিকারিকদের নাম না করে তাদের বিভিন্ন কারণে তাদের ভুলের কারণগুলো দংশালেন, পাশাপাশি তাদেরকে হুঁশিয়ারি দিলেন। মূলত তাদের বা কোন থানার উদ্দেশ্যে বলতে চাইছেন? এই ভরতপুর থানাতে 2-4 জন আছে যাদের নাম নেওয়াতে আমার রুচিতে বাদে। তারা 1-2জন এএসআই হয়ে তারা অনেকের কাছে দ্বারা পরিচালিত হচ্ছে। বিশেষ করে কয়েকদিন ধরে
এখানে সিজগ্রাম অঞ্চলে আপনারা জানেন যে একটা নবাব স্টেটের একটা বিশাল প্রপার্টি আছে, প্রায় 1000 বিঘার ওপর বিল কারণ বিল, সেই বিলের 4 বছর ধরে এখানকার প্রধান তার জমিদারি ভেবেছে। সিজগ্রামের প্রধান মনে করছে ওটা ওর বাবার জমিদারি হয়ে গেছে, তো ওটাতে আমরা করতে দেব না। কাজে তাকে যারা মদত করছে তার কথায় কোনো লেনদেন করে 2-1 অফিসার আছে, তারা মাঝে মাঝেই ওখানে চলে যাচ্ছে গভর্নমেন্টের তেল পুড়িয়ে বা করের টাকার তেল পুড়িয়ে গিয়ে তাদের দালালি করছে। তাদের যদি এই ধরনের দালালি না বন্ধ করে তাহলে আমাদের লোক আছে বলে দেবো, বেঁধে রাখবে, তারপরে তখন তাকে কে ছাড়িয়ে নিয়ে যাবে। আমরা দেখেছি ভিন জেলা থেকে কিছু লোক এসে ওখানে মাকনা বলে একটা ফল চাষ করে। আগামী দিনে তাকে মাকনা তুলতে দেবো না। মালদা থেকে এসে মাকনা তুলছে, আর এখানকার নেতৃত্বের কিছু অংশ তাদের সঙ্গে যোগ আছে, এটা আমি ভালোভাবে জানি, আপনাদের মিডিয়ায় বলতে চাই না। আগামী দিনে হুমায়ুন কবির যতক্ষণ বিধায়ক আছে, সিজগ্রামের ওই বিলকারুল থেকে যারা মাকনা চাষ করেছে, মালদার কে করেছে, কে কে এখানে যুক্ত আছে সব আমি জানি। আগামী দিন ওই মাকনা জলের তলাতেই থাকবে, উঠাতে দেব না। এখন কি সরকারি নিয়ম মেনে ওই বিলটা ডাক দেওয়া হবে? ডাক দেওয়া হয়ে গেছে অলরেডি, একজন পেয়েছে, সে পঞ্চায়েত মেম্বার, আগে কংগ্রেসের মেম্বার ছিল, এখন তৃণমূলের নেতাদের সাথে যোগদান করেছে। বিধায়ক কার্যালয় আবার খোলা হবে, সেটা সময় আসলে বলবে। শুধু ব্লক সভাপতি কেন, অনেক কিছুর পরিবর্তন হবে নভেম্বর মাসে, দেখতে পাবে। কালকে কান্দিতে অধীর রঞ্জন চৌধুরী আসছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল করতে। এর আগে তিনি তার নির্দেশে কলকাতায় একটি মিছিল করেছিলেন, দ্বিতীয় মিছিল কান্দি, কি বলবেন? দেখুন, অধীর বাবুর এখন কাজকর্ম নেই বললেই চলে।